এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সপ্তম অধ্যায়ের অনুশীলনীর দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। এইখানে আমরা আগে ক এবং খ নাম্বারটা দেখে আসি। ক যে প্রশ্নটা এখানে জিজ্ঞেস করছে যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে। তো যদি কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। একবার হচ্ছে বলতেছি, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এখানে নির্দিষ্ট বিন্দুকে কথা হচ্ছে হবে, হ্যাঁ, এখানে নির্দিষ্ট, এই যে এখানে লিখো নির্দিষ্ট বিন্দুকে। ওকে, যেমন ঘড়ি কাঁটা, বৈদ্যুতিক পাখার গতি, এগুলো হচ্ছে কি বৃত্তাকার পর্যায় গতি। ওকে, এগুলো হচ্ছে কি বৃত্তাকার পর্যায় গতি। যেমন এখানে হচ্ছে মনে করছে ঘড়ির যে কাঁটা হচ্ছে কি থাকে, ঘড়ির যে কাঁটা থাকে এখানে মনে করছে গিয়ে কত হচ্ছে 12টার ঘর, এখানে মনে করছে গিয়ে সেকেন্ডের কাঁটাটা হচ্ছে গিয়ে আছে। তো সেকেন্ডের কাঁটাটা ঘুরে এক্স্যাক্টলি 1 মিনিট পরে কি করবে, এই 12 ঘরকে, এই 12 ঘর বরাবর যে বিন্দুটা আছে ওকে কি করতেছে, অতিক্রম করতেছে, এবং সেটা কোন দিক থেকে, এই পাশ থেকে এইদিকে। হ্যাঁ, এটাকে অন্য কালি দিয়ে দেখাচ্ছি, যে এদিক থেকে এদিকে। আবার 1 মিনিট পরে সে 12 ঘরকে অতিক্রম করবে কোন দিক থেকে, এই পাশ থেকে এই পাশে। আরো 1 মিনিট পরে একইভাবে অতিক্রম করবে। তাহলে এখানে কি হইতেছে যে ঘড়ি কাঁটাটা হচ্ছে কি গতিশীল বস্তু। এই গতিশীল বস্তুর হচ্ছে কি গতিটা কিরকম দেখো, যে সে নির্দিষ্ট সময় পর পর এই যে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে। তাই এই ঘড়ি কাঁটার গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। এরপরে যে প্রশ্নটা এখানে বলছে যে পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন, পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন। তো হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে তাকাই যে পানির ঢেউটা কিরকম হয়। পানির ঢেউ কিন্তু হচ্ছে গিয়ে এই যে এইরকম ভাবে চলে, তাই তো। তো তরঙ্গটা বা পানির ঢেউটা হচ্ছে গিয়ে যায় কোন দিকে, সামনের দিকে। তো এইটা হচ্ছে গিয়ে তরঙ্গের দিক। কিন্তু পানির যে কণাগুলো থাকে এইখানে মনে করো যে পানিটা হচ্ছে থাকে, এই পানিটা একবার উপরের দিকে উঠে আরেকবার হচ্ছে এরকম এরকম নিচের দিকে নামে। তো একবার এরকম আর একবার এরকম হয়, মানে এখানে থেকে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে এরকম কাঁপতে থাকে বা উপর নিচে হইতে থাকে। তো এইখানে হচ্ছে দেখো তরঙ্গ যাইতেছে এদিকে, কিন্তু এই পানির যেই কণাগুলো হচ্ছে আছে বা পানির যে অণুগুলো আছে ওগুলো কি একবার উপরের দিকে গতিশীল থাকে, আরেকবার কোন দিকে, নিচের দিকে গতিশীল থাকে। তাহলে তরঙ্গের দিকের সাথে পানির কণাগুলোর যেই মুভমেন্ট বা চলাচল, তো সেটা হচ্ছে কিরকম লম্বভাবে হয় বা 90 ডিগ্রিতে থেকে হয়। তো আমরা হচ্ছে কি জানি, যদি কোনো তরঙ্গের কণা তরঙ্গের দিকের সাথে লম্বভাবে চলে তখন সেই তরঙ্গকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি। তো পানির ঢেউটাও কি একইভাবে চলতেছে, তো আমরা এই জন্য পানির ঢেউকে অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। তো এখানে হচ্ছে দেখো কি বলা আছে, একই কথা, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। পানির ঢেউয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, যেরকম একটু আগে দেখাইলাম। তো এখানে কণাগুলোর কম্পনের দিক, মানে কণাগুলো হচ্ছে গিয়ে এরকম উপরে নিচে হচ্ছে গিয়ে কম্পনরত থাকে। হ্যাঁ, তো এই কম্পনের দিক তরঙ্গ যেদিকে যায় এই তরঙ্গের দিকের সাথে কি হয়, লম্বভাবে হয়। তরঙ্গ যেতেছে এদিকে, কিন্তু হচ্ছে গিয়ে পানির কণাগুলো হচ্ছে কিরকম এরকম উপরে নিচে হইতেছে। তাহলে তরঙ্গের দিকে দিকে আর কি হইতেছে গিয়ে পানির কণাগুলো হইতেছে এদিকে। সো একটা লম্ব মানে 90 ডিগ্রি তৈরি করে এখানে। তাই বলা যায় তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত উৎপন্নকারী পানির ঢেউ হচ্ছে গিয়ে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের দিকে যাব। তো গ এবং ঘয়ে যাওয়ার আগে হচ্ছে আমরা উদ্দীপকটা একটু দেখে নিই। উদ্দীপকে কি বলা আছে, যে এখানে একটা দেয়াল আছে, দেয়াল থেকে 18 মিটার দূরে শব্দের উৎস এস আছে। ওই শব্দের কম্পাঙ্ক হচ্ছে কি 1200 হার্টজ এবং বাতাসের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে হচ্ছে গিয়ে এখানে জিজ্ঞেস করছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা বের করতে বলছে। তো আমরা হচ্ছে গিয়ে একটু দেখে আসি যে ম্যাথটা কিভাবে করা যায়। তো দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক এফ, এটা হচ্ছে কত 1200 হার্টজ বা 1200 হার্টজ। আর কি দেওয়া ছিল, আর দেওয়া ছিল হচ্ছে তাপমাত্রা হচ্ছে থিটা, এটা হচ্ছে কত দেওয়া ছিল, তাপমাত্রা কত দেওয়া ছিল,
তাপমাত্রা দেওয়া ছিল হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা হচ্ছে কত দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমরা টি কত 30 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে লিখলাম। তো আমরা এটাকে কেলভিনে নিয়ে যাব, কেলভিনে নেওয়ার জন্য হচ্ছে গিয়ে এর সাথে 273 যোগ করে দিতে হবে। এটা কত আসে 303 কেলভিন এটা চলে আসে। ওকে, কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে? জানতে চাওয়া হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এটা হচ্ছে কত। তো এখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি জানতে হয় আমরা কোন সূত্র ব্যবহার করি? তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি আমরা জানি v = f ল্যামডা, এই সূত্রটা ব্যবহার করছে কি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করি। এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি জানতে হয় তাহলে আমাদের বাকি দুইটার ভ্যালু জানতে হবে। আমাদের f কম্পাঙ্কের ভ্যালু জানতে হবে যেটা আমাদের কাছে আছে, আর আমাদেরকে v বেগের ভ্যালু জানতে হবে যেটা আমাদের কাছে নাই, এখানে বেগ বলে দেওয়া নাই। তাহলে দেখো ল্যামডা জানতে হলে f লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য জানতে হলে f লাগবে, আর কি লাগবে v লাগবে। তো f আছে v নাই, তাহলে ল্যামডা জানতে হলে সবার আগে v বা বেগটা বের করে নিতে হবে। তো আমরা হচ্ছে কি জানি যে তাপমাত্রা জানা থাকলে আমাদের বেগ বের করে ফেলা যায়। তো তাপমাত্রা এখানে দেওয়া আছে, আমাদের এখান থেকে এখন কি করতে হবে বেগ বের করতে হবে। তার আগে হচ্ছে গিয়ে কি করি যে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে কত আমরা 0 প্লাস কেলভিনে নিতে হলে কি করতে হবে 273 যোগ করে দিতে হবে। তো 273 যোগ করে দিলে এটা হচ্ছে কত 273ই থাকে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমি T0 হচ্ছে ধরলাম, এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এটাকে v0 বা v0 ধরলাম, এটা হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাদের টি অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ ভি এটা হচ্ছে বের করতে হবে। দেখো টি নট অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যে বেগটা ভি নট এটা হচ্ছে কত 330, আমাদের তাপমাত্রা কত দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বেগটা হচ্ছে কত ভি, এটা আমাদেরকে বের করতে হবে। কেন বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে আমরা v = f ল্যামডা এই সূত্রটা ব্যবহার করে ল্যামডার মান জানতে চাই, এজন্য f জানতে হবে আর v জানতে হবে, সেজন্য আগে আমরা v বের করব। তাহলে হচ্ছে গিয়ে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে বেগের অনুপাত হচ্ছে গিয়ে তাপমাত্রার বর্গমূলের অনুপাতের সমান। ওকে, তো v2/v1 = √T2/T1 এটা হচ্ছে ইউজ করা যায়, অথবা v/v0 আমাদের এখানে কি আছে v আর v0 আছে, তো v/v0 = √T/T0 এভাবে লিখতে পারো। তুমি যদি v/v0 না দিয়ে তুমি যদি v2/v1 ধরো কোনো অসুবিধা নেই, তাহলে এই পাশে T2/T1 লিখতে হবে। তুমি যদি হচ্ছে গিয়ে vp/vq ধরো তাহলে এখানে হচ্ছে কত √Tp/tq এটা লিখতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। তো এখানে হচ্ছে কত আমি v আর v0 ধরছি, তাই t আর t0 এইভাবে হচ্ছে কি ম্যাথটা হচ্ছে করতেছি। তো এখন হচ্ছে কি আমাদের v বের করা লাগবে, তো v এর জন্য হচ্ছে কত √T/T0, এই v0টা ভাগ ছিল এই পাশে আসলে হচ্ছে কত গুণ হয়ে যাবে, এরপর হচ্ছে কত t এর মান হচ্ছে কত 303। এই টি বা টেম্পারেচারগুলো বা তাপমাত্রাগুলো এগুলো আমাদের কেলভিনে নিতে হবে, এগুলো হচ্ছে কি আমাদের কেলভিনে নিতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে টি এর মান হচ্ছে কত 303 কেলভিন, আর টি নট এর মান হচ্ছে কত 273 কেলভিন। তো 273 কেলভিন, তার সাথে কত ভি নট এর মান হচ্ছে কত 330। তাহলে এইখানে হচ্ছে গিয়ে যদি হিসেব করি তাহলে হচ্ছে ভ্যালু হচ্ছে কি পাবো √303 / 273, তার সাথে গুণ আসবে 330। তাহলে আমাদের বেগের মান হচ্ছে গিয়ে 347.66 মিটার পার সেকেন্ড, 347.66 মিটার পার সেকেন্ড। এই যে তো এখন হচ্ছে আমরা কি পেয়ে গেছি? আমরা হচ্ছে কি বেগ পেয়ে গেছি। আমাদের অঙ্ক এখনো শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ হচ্ছে কি আমাদের লাগবে হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জানতে চাওয়া হয়েছে। তো এখন ল্যামডার জন্য আগে আমরা হচ্ছে ভি বের করে নিয়েছিলাম, তো এখন ল্যামডা যদি জানতে হয় তো ভি যেহেতু পেয়ে গেছে এখন ল্যামডাও জানতে পারবো। তো আমরা এক সূত্র কি জানি v = f ল্যামডা, v = f ল্যামডা এটা হচ্ছে আমরা জানি। তো এখান থেকে ল্যামডা জানতে হলে তরঙ্গ দৈর্ঘ্য জানতে হলে f কে পাশে পাঠিয়ে দিব, f এখানে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সো v/f = কি ল্যামডা। বেগের মানটা হচ্ছে কত? বেগের মান আমরা মাত্র পাইছি কত 347.66, এটা এখানে হচ্ছে বসায় দিব 347.66 / f, f হচ্ছে কত এই যে f হচ্ছে কি 1200, যেগুলো হচ্ছে কত ল্যামডা। তাহলে ফাইনালি আমরা ল্যামডা পাইতেছি
এটা ক্যালকুলেট করলে চলে আসবে কত 347.66 ডিভাইড বাই কত 1200। তাহলে আমাদের ল্যামডা আসে 0.2897 আসে 2897। পুরো জিনিসটাকে একটু ছোট করে দিই, তারপর এই পাশে চাপায় দিই, আশা করি এখন দেখা যাইতেছে। সো 289.7 এত মিটার। তাহলে এই চলে আসলো হচ্ছে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা বইয়ের হচ্ছে গিয়ে সলিউশনটা একটু দেখি। তো এখানে হচ্ছে দেখো, এইখানে যে ব্যাপারটা করা আছে যে প্রথমে হচ্ছে এখানে হচ্ছে বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, আর 0 ডিগ্রি সেলসিয়াসটাকে হচ্ছে কত T2 ধরে নিয়েছে, আমরা যেটাকে T0 ধরছিলাম ওইটা এখানে T2 ধরা। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ, সেই বেগটা হচ্ছে কত 330, ওটাকে হচ্ছে কত আমরা যেটাকে V0 ধরছিলাম এখানে হচ্ছে কত V2 ধরা। এখন আমাদের তাপমাত্রা, প্রশ্নে যে তাপমাত্রা ছিল ওটাকে T1 ধরা আছে, হচ্ছে কত আমরা T ধরছিলাম এখানে হচ্ছে কত T1। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস এর সাথে 273 যোগ করলে কত 303 আসবে। আর এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগটা সেটা হচ্ছে কত V1। তো আমরা আমাদের এইখানে কি বের করছি, যেটা V ধরছি আমাদের বইয়ে সেখানে হচ্ছে কত এটা V1 ধরা আছে। তো যাই ধরা থাকুক না কেন অসুবিধা নেই, হিসাব হচ্ছে কি একই। তো সূত্র কি V/V, এই যে বেগের অনুপাত ইজ ইকুয়াল টু √ তাপমাত্রার অনুপাত। তাহলে বেগের অনুপাত হচ্ছে কি আমরা V1/V2 ইজ ইকুয়াল টু √ T1/T2, এটা হচ্ছে করতে হবে। তোমাদেরকে বলছিলাম যে কিভাবে কি করবা। তো এরপর হচ্ছে কত V2 এর ভ্যালু বসায় দিছি, T1 এর হচ্ছে কি ভ্যালু এই যে এখান থেকে বসায় দিছি, T2 এর ভ্যালু বসায় দিছি, দিয়ে সব ক্যালকুলেশন করার পরে V1 এর মান কত 347.66 আসছে, যেটা আমরা V ধরছিলাম। হ্যাঁ, যেটা আমরা এখানে হচ্ছে কত V ধরছিলাম কত 347.66। একই জিনিস, আমি জাস্ট এখানে V ধরছি, ওখানে হচ্ছে কত V1 ধরা আছে। তো এরপর হচ্ছে কি করতে হয়েছে আমাদের হচ্ছে কত এই যে V = f ল্যামডা, বাট এখানে যেহেতু V1 ধরছে তাই V1 = f ল্যামডা, f কে পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে ল্যামডা = কত পাওয়া গেছে 347.66 ডিভাইড বাই 1200, কত আসছে 0.2897 মিটার। একই জিনিস, আমরা জাস্ট নোটেশনগুলো হচ্ছে আমাদের আলাদা আসছে, বাট অঙ্কের প্যাটার্ন, অঙ্ক যেভাবে হচ্ছে করতে হবে এবং হিসাব নিকাশ সবই আমাদের সেম আসছে। তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে যে শব্দটা তৈরি হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 0.2897 মিটার। এরপর হচ্ছে কি আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে কি বলছে যে দেখো এখানে একটা দেয়াল থেকে কিছু দূরে থেকে দাঁড়ায় কি করা হয়েছে, কিছু দূরত্ব হচ্ছে কত 18 মিটার দূরে দাঁড়াচ্ছে কি করছে শব্দ তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি বলা হয়েছে এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কি না, এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। তো দেখো প্রতিধ্বনি শোনা কখন সম্ভব, যেখান থেকে শব্দ তৈরি হয়েছে ওইখান থেকে শব্দটা হচ্ছে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে যদি আবার ওইখানেই ফেরত আসে এবং এই যাওয়া আসায় যাবে এবং আসবে, এই যাওয়া আসায় টাইমটা যদি 0.1 সেকেন্ড, টাইমটা যদি 0.1 সেকেন্ড এর চাইতে বড় হয় অথবা তার সমান হয়, 0.1 সেকেন্ডের সমান বা তার থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে কি প্রতিধ্বনিটা শোনা যাবে, আদারওয়াইজ প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে আমাদের এখানে বের করতে হবে হচ্ছে কি টাইম, যে শব্দটা হচ্ছে কি 18 মিটার দূরে হচ্ছে কি যাবে, দেয়ালে বা রেখেছে কত আবার 18 মিটার হচ্ছে কি আসবে, তাহলে 18 যাবে 18 হচ্ছে কি ফেরত আসবে, 18 হচ্ছে কত 36, তাহলে হচ্ছে কি 36 মিটার যাওয়া আসাতে তার কতটুকু সময় লাগছে, সেই সময়টা যদি 0.1 সেকেন্ড বা তার থেকেও বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে, কিন্তু 0.1 সেকেন্ডের থেকে কম হলে আর প্রতিধ্বনি শুনতে পাবে না। তো এইখানে হচ্ছে চলে আসি আমরা আমাদের সলিউশনে। এখানে হচ্ছে দেখো শব্দের বেগ, এখানে তাপমাত্রা হচ্ছে কত ছিল আমাদের, আমাদের তাপমাত্রাটা হচ্ছে কত ছিল, আমাদের প্রশ্ন হচ্ছে কি তাপমাত্রাটা ছিল হচ্ছে গিয়ে কত 30 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে দেখো আমাদের তাপমাত্রা কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ থাকবে শব্দ তো হচ্ছে কত এই 18 মিটার যা মানে ক্রস করতে, মানে 18 মিটার যাওয়া এবং আসায় ওই বেগেই পাড়ি দিবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যা হবে এই স্থানটার তাপমাত্রা কত 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের যে বেগ হওয়ার কথা ওই বেগে কি করবে দেয়াল পর্যন্ত যাবে, পরে দেয়াল থেকে বাধা পেয়ে আবার ফেরত আসবে। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা শব্দের বেগ গ নম্বরে হিসাব করে পাইছিলাম কত 347.66। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এইখানে হচ্ছে গিয়ে আমাদের বেগটা হচ্ছে কত আসবে, শব্দের বেগ v যেগুলো কত 347.66। তো উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত 18 মিটার, উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত 18 মিটার। ওকে, এরপরে এখানে কিছু বিষয় আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমি তোমাদের একটু বোর্ডে দেখাচ্ছি। দেখো শব্দ সবসময় সমবেগে চলে, শব্দ সবসময় সমবেগে চলে। তো সমবেগে যদি কোনো বস্তু চলে
তাহলে তার সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব s = কত? v * t। s হচ্ছে কি তার অতিক্রান্ত দূরত্ব, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দূরত্ব v মানে কি? বেগ, আর t মানে কি? সময়। ওকে, তো এখান থেকে কি করতে হবে? আমাদের t বের করতে হবে। তো t যদি সে বের করতে হয় তাহলে আমরা বেগকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে s এখানে আছে, বেগ এখানে গুণ আছে, এই পাশে আসলে কত? ভাগ হয়ে যাবে। তাহলে s/v = কত? t। তাহলে এখান থেকে কি বলতে পারি? s মানে কি? দূরত্ব। তাহলে দূরত্ব ডিভাইডেড বাই v মানে কি? বেগ। সো দূরত্ব বাই বেগ মানে কি পাওয়া গেছে? t মানে কি? সময়। সময় পাওয়া গেছে। তার মানে আমরা সময় কিভাবে পাবো? দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে। দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে। এখন একটা জিনিস হচ্ছে খেয়াল করো, প্রশ্নের চেয়ে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত বলো তো? যে শব্দ, এই যে দেখো এইখান থেকে একটু যে দূরত্বটা, এইখান থেকে এই যে দূরত্বটা, এটাকে ধরা হচ্ছে কত? d, 18 মিটার। তাহলে হচ্ছে আমাদের শব্দ হচ্ছে কতটুকু গেছে? এখান থেকে টুক গেছে, মানে d পর্যন্ত গেছে, পরে কত? আবার d ফেরত আসছে। তাহলে আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব s = কত? d গেছে আবার d ফেরত আসছে, মানে d + t অর্থাৎ 2d। ওকে, শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 2d। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব যেটা, এখানে আমরা লিখতে পারি কত? 2d। আর বেগ তো হচ্ছে কত? v। এখান থেকে কি পাওয়া যাবে? সময়। ওকে, তাহলে 2d/v = কত? t। তো এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে চলে আসি। তো এখানে দেখো যে বেগ, আমরা কি পড়ছিলাম? যে দূরত্ব = বেগ * সময়। এখানে বেগ = দূরত্ব বাই সময়, একই কথা। তো অত কাহিনী কিছু করার দরকার নাই। তোমরা আমি যেভাবে দেখাইছি এইভাবে হচ্ছে করতে পারো, অথবা ওইখানে যে কাজটা করছে, ওইখানে যে কাজটা করছে যে s এই টাইমকে পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই পাশে কি থাকে? v। তার মানে হচ্ছে গিয়ে দূরত্ব বাই সময় যদি হচ্ছে করি, দূরত্ব বাই সময় যদি হচ্ছে করি, তাহলে এই পাশে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। দূরত্ব বাই সময় করলে বেগ পাওয়া যাবে। তারপর হচ্ছে গিয়ে একই হিসাব, এগুলো হচ্ছে আমি মুছে দিলাম। এখান থেকে কি করতে হবে? আমাদের সময় বের করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে s, t কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কত? vt। ওকে, যে t ভাগ ছিল ওই পাশে গেছে, গুণ হয়ে গেছে, বেগকে এই পাশে নিয়ে আসছি, s/v = কত? t। ওই যা হিসাব আগে দেখাইছি এখন হচ্ছে তাই হিসাব, তুমি যে কোনো একভাবে সমাধান করতে পারো। তাহলে t = কত? 2d/v। ওই যে এখানে যেরকম দেখাইছে 2d/v। ওকে, তাহলে t টাইম কত পাইছিলাম? 2d/v। 2d কত পাইছিলাম? 18। ওই যে মধ্যবর্তী দূরত্ব, যে উৎস হতে প্রতিফলকের দূরত্ব d কত? 18 মিটার। সো 2 × d, d এর মান কত? 18। আর v, বেগের মান কত ছিল? 347.66। তো এটাকে ক্যালকুলেট করলে কত? সেটা আমি মানটা 0.1035 সেকেন্ড। তো যেই সময়টা হচ্ছে কত? 0.1 সেকেন্ড থেকে কি সামান্য বেশি, কিন্তু বেশি তো। তো যেহেতু হচ্ছে গিয়ে শব্দের যাওয়া এবং আসায়, মানে শব্দের টোটাল হচ্ছে গিয়ে অতিক্রান্ত দূরত্বের যে সময়টা, সেটা হচ্ছে কত আসছে? 0.1035 সেকেন্ড, যা 0.1 সেকেন্ড থেকে বেশি। তো যেহেতু হচ্ছে গিয়ে 0.1 সেকেন্ড থেকে বেশি, তো আমরা হচ্ছে বলতে পারি প্রতিধ্বনি শোনা যাবে। তো এখানে দেখো যে প্রতিধ্বনি শুনতে হলে মূল শব্দ, মানে প্রথমে যে সাউন্ডটা করছে, এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়, মানে শব্দটা গিয়ে আবার ফেরত আসছে যে শব্দটা, সেটা হচ্ছে প্রতিফলিত শব্দ বা প্রতিধ্বনি। তো মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় ব্যবধান কত? 0.1 সেকেন্ড হতে হয়। তো আমাদের সময়টা হচ্ছে কত? 0.1 সেকেন্ডের চাইতেও বেশি, তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীল, দ্বিতীয় সৃজনশীল, সেটা হচ্ছে সমাধান। তো এই ধরনের আরও সৃজনশীল গাণিতিক সমস্যা এবং এমসিকিউর সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।